আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গাড়ি বাড়ি নেই, নুরুল ইসলাম বুলবুলের বছরে আয় 9,38,000। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। নির্বাচনী হলফনামায় যে তথ্য দিলেন মাসুদ সাইদি। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 সদর, নাজিরপুর, ইন্দুরকানী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। এবার যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এবার আর যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। কোম্পানির ক্যান্টিনে খাবার খেয়ে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ। পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির কারখানার ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। এনসিপিতে বড় ভাঙন, 14 কেন্দ্রীয় নেতার পদত্যাগ রাজনৈতিকভাবে বেশ চাপের মধ্যে পড়েছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম ঘটনাটি ঘটে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য গঠনের মধ্য দিয়ে। ওই ঘটনার সূত্র ধরে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা পদত্যাগ শুরু করেন। বর্তমানে এ পদত্যাগের সংখ্যা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেছে, কেন্দ্রীয় সহ সারা দেশের এনসিপির পরিচিত মুখগুলোর প্রায় অধিকাংশ নেতাই পদত্যাগ করেছেন। এছাড়া দলের প্রধান নাহিদ ইসলামের হলফনামায় দেখানো আয় নিয়েও রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনসিপি থেকে শীর্ষ নেতাদের চলে যাওয়া কিংবা পদত্যাগ দলটির জন্য বিরাট ক্ষতি। যেসব শীর্ষ নেতা দলে রয়েছেন তারাও কেন ব্যর্থ হচ্ছেন দল থেকে পদত্যাগকারীদের ঠেকাতে? এদিকে রাজনৈতিক অঙ্গন ছাড়াও জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের অনেকেই বলছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাওয়ার পর থেকেই একের পর এক কেন্দ্রীয় শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের শীর্ষ নেতারা পদত্যাগ করছেন। আবার দলের শীর্ষ নেতাদের অনেকেই দলের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নির্বাচনী কার্যক্রম থেকে সরে দাঁড়াচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট করাকে চরম আদর্শ বিরোধী ও রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হিসাবে দেখছেন দলের একাংশ, যারা একের পর এক পদত্যাগ করছেন। অপরদিকে দলে থাকা শীর্ষ নেতাদের অনেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। বৃহস্পতিবার রাতে একরাশ ক্ষোভ ও অভিমান নিয়ে এনসিপির সব ধরনের পদবি থেকে পদত্যাগ করেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, মুখপাত্র, যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধান মুশফিক উস সালেহীন। পলিসি অ্যান্ড রিসার্চ উইংয়ের লিড হিসাবেও দায়িত্ব পালন করছিলেন তিনি। একই দিন পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালিন। এদিকে শুক্রবার বেশ কয়েকজন এনসিপি নেতার সঙ্গে আলাপকালে জানা যায়, দল থেকে পদত্যাগের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়বে। দ্রুত সময়ের মধ্যে আরও যারা পদত্যাগ করবেন তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছেন। ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের অনেকেই বলেছেন, যে দলটি জুলাই অভ্যুত্থান তথা ছাত্র জনতার শহীদি রক্তের ওপর দাঁড়িয়ে গঠিত হল, সেই দলটি জুলাই যোদ্ধা তথা সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করছে। অপরদিকে 1 জানুয়ারি রাতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। তিনি দলটির পলিসি ও রিসার্চ উইংয়ের প্রধানের দায়িত্বেও ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা শেষে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেছেন। এনসিপি গঠনের পর থেকেই তিনি দলটির পলিসি ও রিসার্চ বিষয়ক যাবতীয় কাজ করে আসছিলেন। খালেদ সাইফুল্লাহ ডাক্তার তাসনিম জারার স্বামী। ডাক্তার তাসনিম জারাও 28 ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেন। ঢাকা 9 সংসদীয় আসনে এনসিপির মনোনীত প্রার্থীও ছিলেন তিনি।
এনসিপি থেকে পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসাবে ঢাকা ৯ আসনে নির্বাচন করছেন তিনি। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের প্রধানের পদ থেকে সদ্য পদত্যাগ করা মুশফিক উস সালেহিন যুগান্তরকে বলেন, ভেতরে মতবিরোধ চরমে পৌঁছেছে এবং তা প্রকাশ্যে বিভক্তির রূপ নিচ্ছে। মূলত জামায়াতের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এবং জোটে যুক্ত হবার সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এনসিপির ভেতরে তীব্র অসন্তোষ দানা বাজতে শুরু করে। আসলে এনসিপি যে উদ্দেশ্য আদর্শ নিয়ে গঠিত হয়েছিল সেই জায়গায় দলটি এখন নেই। এনসিপি এখন যা করল তা মূলত পুরনো বন্দোবস্তের যে দলগুলো রয়েছে তাদের সঙ্গেই এক ধরনের আপোষ করল। এই আপোষের ফলে যেটা হলো, নতুন ধারার রাজনীতি, নতুন বন্দোবস্তের যে রাজনীতি করার সম্ভাবনা ছিল তা আর এনসিপিতে রইল না। এনসিপি আসলে পুরনো বন্দোবস্তের রাজনীতিতেই ঢুকে পড়ল। নতুন ধারার রাজনীতি নির্মাণের ক্ষেত্রে এনসিপি কতটুকু সফল হবে তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে। জুলাই অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের ওপর দাঁড়িয়ে রাজনৈতিক দল এনসিপি গঠিত হয়েছে। শহীদ পরিবার তথা আহতদের প্রত্যাশা ছিল এই দলটির ওপর, এখনও আছে, কিন্তু দলটির ভেতর যে হারে সংকট অসন্তোষ দানা বাঁধছে তাতে আমরা আশাহত হচ্ছি। পরিচিত মুখগুলো দল থেকে পদত্যাগ করছে, যে মুখগুলো জুলাই আন্দোলন সংগ্রামে সাহসী প্রদীপ হিসাবে জ্বলেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ পরিবারের আরেক সদস্য বলেন, এনসিপিতে এমন ভাঙ্গন পদত্যাগ আমাদের চাওয়া পাওয়াকেও অনিশ্চিত করে তুলছে। সরকার ইতোপূর্বে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর অধিকাংশ বাস্তবায়ন করেনি। জুলাইয়ের পক্ষের রাজনৈতিক দল হিসাবে পরিচিত এনসিপি থেকেও আমরা সহযোগিতার আশ্বাস পাচ্ছি না। দলটির জৌলুস দিন দিন তলানিতে ঠেকছে। এনসিপির একাধিক নেতার অভিযোগ, জামায়াতের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দলটির বিশেষ দুই ব্যক্তির কথাই সবচেয়ে বড় ছিল। ওই দুই শীর্ষ নেতা কেন্দ্রীয় অধিকাংশ নেতাদের উপেক্ষা করেই সিদ্ধান্তগুলো নিয়েছেন। ফলে অনেকেই নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও দায়বদ্ধতার জায়গা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন। শুক্রবার দলটির শীর্ষস্থানীয় এক নেত্রী যুগান্তরকে বলেন, পদত্যাগ না করলেও ইতোমধ্যে দলের সব ধরনের কার্যক্রম থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। দলের কয়েকজন শীর্ষ নেতা করজোড়ে বলেছেন, আমি যেন অন্তত পদত্যাগ না করি। আমি পদত্যাগ করলেই দলের কেন্দ্রীয়, বিভাগীয় ও বিভিন্ন জেলায় এনসিপির নেতৃত্বে থাকা নেত্রীদের অধিকাংশই একযোগে পদত্যাগ করবেন। এদিকে এনসিপি থেকে এখনও পর্যন্ত অন্তত 14 জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন। আবার অনেকে পদত্যাগ না করলেও দল থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। পাশাপাশি বিভিন্ন আসনে ঘোষিত কিংবা সম্ভাব্য একাধিক প্রার্থীও পদত্যাগের ঘোষণা দিচ্ছেন। ইতোমধ্যে পদত্যাগ করা শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন তাসনিম জারা, তাজনুভা জাবিন, ফারহাদ আলম ভুইয়া, আরিফ সোহেল, আজাদ খান ভাসানী, আসিফ নেহাল, মীর হাবিব আল মানজুর, মারজুক আহমেদ, মীর আরশাদুল হক, খালিদ সাইফুল্লাহ, খান মুহাম্মদ মুরসালিন, মুশফিক উস সালেহিন, ওয়াহিদুজ্জামান ও আল আমিন টুটুল। ডাক্তার তাসনিম জারা ও তাজনুভা জাবিনের পদত্যাগের বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 28 ডিসেম্বর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেছিলেন, কেউ দলে থাকবে কিনা বা নির্বাচন করবে কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। নাহিদ ইসলামের এমন বক্তব্যের পর এনসিপি থেকে আরও প্রায় 10 জন পদত্যাগ করেছেন। এর আগে গত বছরের 10 সেপ্টেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মেজর অবতার আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় সদস্য মেজর অবতার সালাহুদ্দিন পদত্যাগের ঘোষণা করেন। পদত্যাগের কারণ হিসাবে তাদের বক্তব্য ছিল, এনসিপির শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিতভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননামূলক মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। তারা এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোনো সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ যুগান্তরকে বলেন, নতুন গড়ে ওঠা এনসিপিতে ভাঙ্গন কিংবা শীর্ষ নেতাদের পদত্যাগ নিঃসন্দেহে বড় ধরনের ক্ষতি। তবে এনসিপি থেকে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে জোট শুধু নির্বাচনী বিষয়, আদর্শিক কিংবা বিশ্বাসের নয়। নিশ্চয়ই এমন বক্তব্যের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না পদত্যাগকারীরা। আরেকটি বিষয় হচ্ছে, দলটির নেত্রীরা জামায়াতের প্রতি একেবারেই বিশ্বাসী নন। জুলাই গণ অভ্যুত্থানে নারী শক্তি ছিল সবচেয়ে চোখে পড়ার মতো। জোট ইস্যুকে নিয়ে এনসিপির নারী নেতৃত্বে থাকা একটি বড় শক্তি সরে পড়ছেন। দলটি থেকে ভাঙন সৃষ্টি হবে না, শীর্ষ নেতারা পদত্যাগও করবেন না, এমনটাও নিশ্চিত করতে হবে দলে থাকা শীর্ষ নেতাদের, নতবা দল শক্তিহীন হয়ে পড়বে। গাড়ি বাড়ি নেই, নুরুল ইসলাম বুলবুলের বছরে আয় 9,38,000।
আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে ভোটের লড়াইয়ে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পেশায় ব্যবসায়ী ও পরামর্শক এই প্রার্থীর বার্ষিক আয় 9,38,000 টাকা হলেও তার নিজের বা স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি, গাড়ি কিংবা বাড়ি নেই। এর আগে 2018 সালের নির্বাচনেও এই আসন থেকে অংশ নিয়েছিলেন নুরুল ইসলাম বুলবুল, তবে সেবার তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে পরাজিত হন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল নিজের পেশা হিসেবে ব্যবসা ও চাকরি উল্লেখ করেছেন। চলতি 2025-26 অর্থ বছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত তিনি মোট আয় দেখিয়েছেন 9,38,667 টাকা। এর মধ্যে ব্যবসা থেকে 2,56,000 টাকা এবং পরামর্শক হিসেবে 6,82,667 টাকা আয় দেখিয়েছেন। হলফনামার তথ্য অনুযায়ী নুরুল ইসলাম বুলবুলের নগদ অর্থ রয়েছে 30,50,550 টাকা। ব্যাংকের দুটি অ্যাকাউন্টে 1,01,609 টাকা, বন্ডে 2,20,000 টাকা এবং 12,05,011 টাকা বিনিয়োগ রয়েছে তার। এছাড়া তার 20 ভরি স্বর্ণ, 1 লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক পণ্য এবং 1.5 লাখ টাকার আসবাবপত্র রয়েছে। নুরুল ইসলাম বুলবুল তার স্ত্রীকে শিক্ষিকা হিসেবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় 3,37,227 টাকা। তার কাছে নগদ 18,30,250 টাকা এবং ব্যাংকে 5,20,201 টাকা জমা আছে। উপহার হিসেবে পাওয়া 14 ভরি স্বর্ণ রয়েছে তার। এছাড়া প্রার্থীর ছেলের একটি মোটরসাইকেল আছে, যার মূল্য 2,80,000 টাকা এবং মেয়ে জাইমা নূরের ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 10,137 টাকা। হলফনামায় নুরুল ইসলাম বুলবুল উল্লেখ করেছেন তার নামে কোনো জমি, প্লট, গাড়ি বা বাড়ি নেই। এমনকি তার স্ত্রীর নামেও কোনো স্থাবর সম্পত্তি নেই বলে হলফনামায় জানানো হয়েছে। নুরুল ইসলাম বুলবুলের নামে বিভিন্ন সময়ে দায়ের করা 43টি রাজনৈতিক মামলার তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ঢাকার যাত্রাবাড়ি থানার একটি মামলা 13/10/2022 বর্তমানে চলমান রয়েছে। প্রার্থীর আইনজীবী অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ জানিয়েছেন, বুলবুল এই মামলায় বর্তমানে জামিনে আছেন। বাকি 42টি মামলার মধ্যে কয়েকটিতে তিনি অব্যাহতি, খালাস পেয়েছেন এবং কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কিছু মামলায় পুলিশের রিপোর্টে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। 2025-26 অর্থবছরের আয়কর রিটার্নে নুরুল ইসলাম বুলবুল 9,41,322 টাকা আয় এবং 48,73,904 টাকার সম্পদ দেখিয়েছেন। চলতি অর্থবছরে তিনি 58,301 টাকা আয়কর জমা দিয়েছেন। অন্যদিকে তার স্ত্রী একই অর্থবছরে 3,37,227 টাকা আয় এবং 17,23,722 টাকার সম্পদ দেখিয়েছেন। তিনি আয়কর জমা দিয়েছেন 1,319 টাকা। হলফনামা অনুযায়ী এমএসএস ডিগ্রিধারী নুরুল ইসলাম বুলবুলের স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরের আঙ্গারিয়াপাড়া গ্রামে। বর্তমানে তিনি ঢাকার পশ্চিম মেরুল বাড্ডায় বসবাস করেন। নির্বাচনী হলফনামায় যে তথ্য দিলেন মাসুদ সাইদি। প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর 1 সদর, নাজিরপুর, ইন্দুরকানী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচনী হলফনামায় মাসুদ সাইদি জানিয়েছেন তিনি পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 10,08,687 টাকা। নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য থেকে জানা গেছে মাসুদ সাইদির স্ত্রীর সম্পদের পরিমাণ 36,27,997 টাকা এবং তার উপর নির্ভরশীলদের বছরে আয় 8,88,509 টাকা। হলফনামা থেকে আরও জানা যায় মাসুদ সাইদির নামে পিরোজপুর এবং ঢাকার রামপুরা ও শাহবাগ থানায় মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে 3টিতেই তিনি খালাস ও অব্যাহতি পেয়েছেন। তার কাছে নগদ রয়েছে 26,823 টাকা এবং ইসলামী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের 3টি হিসাবে তার জমা আছে 23,89,421 টাকা। তার 40,000 টাকার ইলেকট্রনিক পণ্য ও 30,000 টাকার আসবাবপত্র রয়েছে। এছাড়া তার 62 লাখ টাকা মূল্যের একটি গাড়ি রয়েছে।
এছাড়াও তার কাছে 10 ভরি স্বর্ণ এবং স্ত্রীর কাছে 20 ভরি স্বর্ণ রয়েছে। হলফনামায় মাসুদ সাইদি উল্লেখ করেছেন, বিদেশি রেমিটেন্স হিসেবে তার রয়েছে 38,59,133 টাকা। এছাড়াও তার মাসকাট ফুড অ্যান্ড বেভারেজ এলএলসি এর 5% অনারেরি শেয়ার রয়েছে। ব্যাংক ও অন্যান্য ধরনে ব্যক্তিগত ঋণ হিসেবে মাসুদ সাইদির দায় রয়েছে 20 লাখ টাকা। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় মাসুদ সাইদি ইসলামী ব্যাংক পিএলসি মৌচাক শাখায় 36,03,000 টাকার একটি ঋণের কথা উল্লেখ করেছেন। সর্বশেষ অর্থবছরে তিনি 6,806 টাকা আয়কর প্রদান করেছেন বলে তার হলফনামায় উল্লেখ করেছেন। এবার যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। জামায়াতের সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এবার আর যেন-তেন নির্বাচন মেনে নেওয়া হবে না। 14, 18 ও 24 মার্কা নির্বাচন হতে দেওয়া হবে না। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করবে তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব ইনশাআল্লাহ। তিনি বলেন, এক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না। ছাত্র জনতা অতীতে যেমন বুক চিতিয়ে লড়াই করে নিজেদের অধিকার আদায়ের জন্য এগিয়ে গিয়েছিল, আগামীতেও সেই অধিকার আদায়ে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে ও চাঁদাবাজদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন, আমাদের লড়াই চলবে। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। শুক্রবার 2 জানুয়ারি সন্ধ্যায় খুলনার লাইনবিল পাবলা পূজা মন্দিরে এলাকার হিন্দু ধর্মাবলম্বী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে মিয়া গোলাম পরোয়ার বলেন, কিশোর, তরুণ ও যুবক ধর্ম, বর্ণ নির্বিশেষে এমন এক দেশ রেখে যেতে চাই যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। আমরা সকলকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে। হিন্দু কমিটির সদস্য কুমারেশ কুমার মণ্ডলের সভাপতিত্বে ও শ্রীদম কুমার মণ্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন গুটুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তুহিনুল ইসলাম, হরিণটানা থানা আমির মাওলানা আব্দুল গফুর, লিটন হোসেন, দিবাশিস মল্লিক। কোম্পানির ক্যান্টিনে খাবার খেয়ে অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ। পাবনার ঈশ্বরদীতে প্রাণ কোম্পানির কারখানার ক্যান্টিনের খাবার খাওয়ার পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার 2 জানুয়ারি দিবাগত রাত 3:30টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকায় অবস্থিত প্রাণ আরএফএলের বঙ্গ মিলার্স কোম্পানি লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানায় বিস্কুট, কেক সহ নানা ধরনের খাদ্য সামগ্রী উৎপাদন করা হয়। আক্রান্ত শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো তারা রাতের শিফটে কাজ করছিলেন। রাত 9টার দিকে কারখানার ক্যান্টিনে রাতের খাবার খাওয়ার পর ভোররাত আনুমানিক 3টের দিকে হঠাৎ কয়েকজন নারী শ্রমিক পেট ব্যথা, মাথা ব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত হন। বিষয়টি জানাজানি হলে কারখানার বিভিন্ন ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে আরও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। কারখানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 9টার দিকে ক্যান্টিনে খাবার খাওয়ার পর থেকেই একাধিক নারী শ্রমিক অসুস্থ বোধ করতে থাকেন। কোম্পানির নারী শ্রমিক ও উপজেলা সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া গ্রামের বাসিন্দা সীমা খাতুন, বয়স 22, জানান, বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। গভীর রাতে তার পেট ব্যথা ও বমি শুরু হয়। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের লিপি খাতুন জানান, তার মতো অনেকেই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনিও বৃহস্পতিবার রাতে ক্যান্টিনে খাবার খেয়ে পেটে প্রচণ্ড ব্যথা ও মাথা ব্যথা অনুভব করেন। খুব অসুস্থ ও খারাপ লাগায় ভোর ৫টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে কী কারণে তিনি আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও অন্তবিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর ১টা পর্যন্ত ২৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। আক্রান্তরা পাতলা পায়খানা, বমি ও শরীর অবসাদের মতো ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে এখন পর্যন্ত খুব গুরুতর কোনো রোগী পাওয়া যায়নি। কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুম জানান, সবাই পেটের পীড়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। রোগের লক্ষণ দেখে মনে হয়েছে পানিবাহিত সংক্রমণ বা খাদ্য বিষক্রিয়ার কারণে তারা আক্রান্ত হয়েছেন। সঠিকভাবে চিকিৎসা নিলে তারা দ্রুত সুস্থতা ফিরে পাবেন। এ বিষয়ে প্রাণ কোম্পানির অ্যাডমিন শফিউল ইসলাম জানান, রাতের খাবার খাওয়ার কয়েক ঘণ্টা পর হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার উম্মে কুলসুম বলেন, ভোর থেকে প্রাণ কোম্পানির বেশ কয়েকজন নারী শ্রমিক পেট ব্যথা, মাথা ব্যথা ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ফুড পয়জনিং থেকে এ ঘটনা ঘটতে পারে। বর্তমানে ১৬ জন নারী শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।